দর্শক দেখছেন এটি নিউজ। প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নানান ধরনের আন্দোলন প্রতিবাদ আমরা সাম্প্রতিক সময়ে দেখছি। তো সব কিছু মিলিয়ে যে প্রশ্নটি বারবার চলে আসে যে বিশেষ করে বাঙালি জাতির ৪,৫০০ বছরের ইতিহাসে যে অবিসংবাদিত নেতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছেন, তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে সমস্ত উগ্র মৌলবাদীদের যে ধরনের কথাবার্তা আমরা দেখছি, সেটির নানান ধরনের বিশ্লেষণ কিন্তু জাতীয় দৈনিকগুলিতে প্রকাশিত হয়েছে। অর্থাৎ কেউ বলছেন যে কারো কারো নানান ষড়যন্ত্রের ইঙ্গিত, সব প্রেক্ষাপটে অর্থাৎ যদি বিষয়টি এরকম রাখি যে সেই শাপলা চত্বরের ভয়াবহ নৃশংসার কথা আমরা মনে রেখেছি, সেই ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি কি হয়েছিল, কার স্বার্থে সেদিন শাপলা চত্বরে এই ধরনের জমায়েত করে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র, তালিবানি রাষ্ট্র বানানোর যে একটা প্রক্রিয়া আমরা দেখেছিলাম, সব কিছুর প্রেক্ষাপটে সেই ঘটনা থেকে কারা লাভবান হয়েছিলেন তার নিরিখে যদি আমরা বিচার করি যে ভাস্কর্য বিতর্ক কার ফাঁদে কার পা, আমরা এরকম একটি শিরোনাম নিয়ে আজকের অনুষ্ঠান সাজিয়েছি। পরিচয় করে দিতে চাই, আমরা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যারকে পেয়েছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা পেয়েছি প্রশাসক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, এবং জানিয়ে রাখতে চাই যে যেহেতু চট্টগ্রাম থেকে এই কথাগুলো উঠছে, বিতর্ক উঠছে, সে যারাই বিতর্ক করছেন তারা সেখানকার মানুষ নানাভাবে। আমরা পেয়েছি যারা খোরশেদ আলম সুজনকে, তিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন কিন্তু একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে নানাভাবে আমরা দেখে থাকি, চিনে থাকি। সুজন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা পেয়েছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত একে মোহাম্মদ আলী শিকদারকে, আমরা পেয়েছি সভাপতি বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের হাফেজ মাওলানা জিয়াউল হাসান, আমরা পেয়েছি মহাসচিব ইউনাইটেড ইসলামিক স্কলার্স ফোরামের মাওলানা মুফতি মহিবুল্লাহকে। সব কিছু মিলে হারুনুর রশিদকে দিয়ে শুরু করতে চাই। জনাব হারুনুর রশিদ, যেমনটা বলছিলাম যে আমরা শাপলা চত্বরে সেই 5 মে 2013 সালের সেই ঘটনায় আমরা যে বিষয়টি দেখেছিলাম যে প্রত্যেকেই একেবারে অঙ্ক করে, হিসাব করে, ছক কষে, নানান উস্কানি, নানান অর্থ সব কিছু মিলে মাঠে নেমে গেল। তারপর এই ঘটনা ঘটার পর নানাভাবে অপপ্রচার চলল। সব কিছু মিলে আমরা যে সময়টাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, সেই সময়ে এমন একটা বিতর্ক করল যাদের ন্যূনতম শিক্ষার যে বিষয়টি, সংস্কৃতির যে বিষয়টি, সেটি ন্যূনতম খোঁজ পাওয়া যায় না, এমন মানুষ। আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে বাঙালি জাতির বা বাঙালির বয়স যদি হয় ৪,৫০০ বছরের ইতিহাস ঐতিহ্য, তাহলে এই ভাস্কর্য আমাদের সংস্কৃতিতে ৪,৫০০ বছর আগে যেমন ছিল এখনও আছে। আমরা যদি মূর্তির কথা বলি, সেটি ৪,৫০০ বছর আগে যেমন ছিল এখনও তেমন আছে। তাহলে এই মুহূর্তে অতি সাম্প্রতিক হেফাজতের সম্মেলন হয়েছে, সেমাতে জামাতি ইসলাম তাদের একেবারে তাদেরকে অধিগ্রহণ বলা যেতে পারে সেটি করেছে, এখন এই বিতর্কটি উঠছে, এর পেছনে আর কি কারণ? হারুনুর রশিদ, আপনি কি খুঁজে পান? অপু, আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলি আমি যে এটাকে আমি নতুন কোনো কিছু বিষয় হিসেবে দেখি না এই কারণে যে আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখাচ্ছে, এরাই কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করে সাথে গণহত্যা এবং আমাদের দেশের মা বোনদের তুলে দিয়েছে, তাদের উপার পাশাপাশি নির্যাতন চালিয়েছে। এবং এই অপশক্তি, একই শক্তি যারা 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে পরিবারের উপস্থিত সকল সদস্য সহ সেদিন হত্যা করেছে, তারাই 1975 সালের 3রা নভেম্বর যে জেল হত্যা সেটা সংগঠিত করেছে। 2004 সালের যে আমরা 21শে আগস্ট সেই বঙ্গবন্ধু এভিনিউতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য যে হামলা হয়েছিল, এরা কিন্তু এরাই করেছে। আবার 2005 সালে আমরা দেখলাম 63টি জেলায় একসঙ্গে 500 বোমা হামলা হয়েছে। সেটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সভাস্থলে 70 কেজি ওজনের সেই বোমা এটা পুঁতে রাখা হয়েছে। 22 বার তার বিরুদ্ধে অ্যাটেম্পট হয়েছে। এখন মনে রাখা দরকার যে এরা এক এক সময় এক নাম ধারণ করে, কখনো হলো জামাত ইসলামী, কখনো হলো নিজাম ইসলামী,
কখনো হলো হেফাজত ইসলামী, আবার কখনো হলো যদি বলি এর পৃষ্ঠপোষক বৃহত্তর অর্থে যদি বলি বিএনপি, জিয়াউর রহমানের সৃষ্ট বিএনপি। কেননা 2013 সালের 5ই অগস্টের কথা যেটা আপনি বললেন, যে যখন মতিঝিলে হেফাজত ইসলামের জমায়েত হলো, তখন তারা শুকনো খাবার নিয়ে কারা সেখানে উপস্থিত হয়েছিল, কারা ওখানে অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছিল, ঢাকা ত্যাগ না করার জন্য কারা বলেছিল প্রকাশ্যে, এগুলো তো আমরা জানি। কাজী আমি যেটা বলেছি যে এরা হলো কিন্তু ওই একই শক্তি যারা 71-এ মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, এরপর থেকে বিভিন্ন সময় তারা ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে যে বাংলা 71 সালে মহান প্রতিষ্ঠিত হয়েছে, যেটা আপনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে আমরা বাঙালি, আমাদের নিজস্ব যে একটা সত্তা, স্বকীয়তা এবং আমাদের যে একটা আইডেন্টিটি আছে, সেটা হলো যেটা বলি আমরা সংশ্লেষাত্মক বা আমার সংস্কৃতি। এবং এখানকার যে ইসলামের যে প্রচার বা প্রসার করেছে সেটা হলো শান্তিপূর্ণ উপায়ে, যেটা বলি আমরা সুফিবাদী ইসলাম, যেটার মূল কথা হলো যে মানবতার আদর্শ, সম্প্রীতির আদর্শ, শান্তির আদর্শ। এখন আজকে যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার দৃষ্টতা দেখাচ্ছেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পাকিস্তানে যখন বোমা মেরে মসজিদের ভিতর মুসল্লিদের এবং শিশুদের হত্যা, একদিনও একটা প্রতিবাদ মিছিল করতে, আসলে আজকে যে যাচ্ছে যে জামাত ইসলামী আজকে নির্বাচন কমিশনের আইনে এটা নিবন্ধন হারিয়েছে। কাজী এটা পলিটিক্যালি পাবলিকলি স্বনামে আর অপারেট করতে পারছে না। বিএনপি আজকে যদি বলি বড় একটা খাদের মধ্যে পড়ে গেছে, শুধু খাদের কিনারায় না, পড়ে গেছে। কাজী আজকে কারা বিএনপির সৃষ্টিও যদি দেখেন, সেখানেও কারা যুক্ত হয়েছিল বিভিন্ন দ্বারা হলো বাংলাদেশ বিরোধী এবং প্রতিক্রিয়াশীল যে গোষ্ঠী, তাদেরকে নিয়ে তারপর একটি দল সাজিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকে। আজকে ঠিক এরা এদেরই আশ্রয় প্রশ্রয়ে আপনি দেখলেন উপনির্বাচন উপলক্ষে যে 9টা গাড়িতে অগ্নি সংযোগ করা হলো, বলা হলো যে সরকারি যারা সেট এজেন্ট তারা করেছে, পরে তো সিসি ক্যামেরায় ধরা পড়েছে কারা করেছে, এবং তাদের শীর্ষস্থানীয় একজন নেতা এবং কর্মীর সঙ্গে যে আলোচনা হয়েছে, সেই আলোচনা তো টেপ আপনার টেলিভিশনে আমরা শুনেছি কারা করেছে। কাজেই এই যে শক্তি, যেটা হলো কখনো বিএনপি, কখনো জামাতে ইসলামী, কখনো নিজামে ইসলামী, কখনো হলো হেফাজত ইসলাম এবং অন্যান্য নাম ধারণ করে, আসলে এরা হলো এক এবং অভিন্ন শক্তি। এবং তারা যেটা চাচ্ছে যে তারা তো এই বাংলাদেশ যে নামে সৃষ্টি হয়েছে, যে আদর্শের উপর সৃষ্টি হয়েছে, এই আদর্শে তারা বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলেই তো তারা বারবার নানা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে এবং এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা উল্টে দিতে চায়। কিন্তু যে হাজার মানুষ শান্তি সম্প্রীতির সাথে হলো আমার যে বাঙালি জাতিসত্তা, যার তার উপরে নাই। কাজী এইটা যেখানে আমার আদর্শিক ভিত্তি, এইটা যেটা হলো আমার সংস্কৃতি, এটা দেশের মানুষ ধারণ করে, সেই দেশে আপনি একটা টার্গেট করতে পারেন। কিন্তু যেমন বঙ্গবন্ধুকে করেছেন, কিন্তু বাংলাদেশ তার চেয়ে 21 বছর সময় লেগেছে ঠিকই, কিন্তু বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের পথে বাংলাদেশ এখন আবার চলছে। এবং এটাই হলো অনিবার্য, এটাই হলো ইতিহাসের শিক্ষা এবং ইতিহাসের নির্দেশ। কাজেই যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এবং সমাজ এইটাকে উল্টে দিয়ে উপর থেকে ভাড়া করা, সেই যদি ওহাবিজম, মৌদুদী আদর্শ, জঙ্গিবাদ, এইটা এই বাংলাদেশে চলবে না। বারবার তারা অ্যাটেম্প নিয়েছে, চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে, ভবিষ্যতেও ব্যর্থ হবে, ব্যর্থ হতে বাধ্য। আর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে বাংলাদেশ। স্যার আমি আসবো এই বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী প্রসঙ্গে, আমি আসবো আপনার সঙ্গে। এবং আমরা আমাদের সঙ্গে আজকে মাওলানা মুফতি মহিবুল্লাহ আছে। ঠিক একই প্রশ্ন যদি আপনার কাছে করি, যে আমাদের 4,500 বছর বাঙালি জাতিসত্তার কখনো এই প্রশ্নটি ওঠেনি যে অর্থাৎ ভাস্কর্য 4,500 বছর আগেও যেমন ছিল এখনো আছে, বা মূর্তির কথা 4,500 বছর আগে যেমন ছিল এখনো রয়েছে, তাহলে এখন এই মুহূর্ত প্রশ্ন উঠছে কেন? মানে সেটার পিছনে কি রাজনীতি এবং ফাঁদের কথা বলছি, অর্থাৎ কার ফাঁদে কে পাড়া দিচ্ছে? মহিবুল্লাহ, কোনো কিছু যোগ করার আছে কিনা?
জি, আলহামদুলিল্লাহ। এ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমারও এই প্রশ্নটা দীর্ঘদিন যাবত আমার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে আসলে সারা বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে, সেটা বিভিন্ন প্রাণীর ছবি হোক আর মানুষেরই মূর্তি হোক, ভাস্কর্য হোক, আছে, চলে আসছে। কিন্তু আমার কথা হচ্ছে যে হঠাৎ করে কেন এমন একটি ইস্যু সৃষ্টি করা হলো? আমরা যদি ফতুয়ার কথা বলি, আমরা যদি বলি যেটা জায়েজ না জায়েজ, এই বিষয়টা তো আমরা পরে পরে আসতেছি, তোমরা একটু বসো। কিন্তু আপনি কেন কেন হঠাৎ করে এই issue আপনি সৃষ্টি করলেন? এই ইস্যু সৃষ্টি করে আপনার কারো হাতে ক্ষমতার রাষ্ট্রযন্ত্রটা আপনি কারো হাতে দেওয়ার উদ্দেশ্যেই আপনি এটা করছেন, এটাই আমি মনে করি। আসলে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আছে বলে আমার মনে হয় না। হঠাৎ করে একটি নতুন ইস্যু, কারণ এই ভাস্কর্য কি আজকে একদিনই শুরু হলো? স্বাধীনতার আগে বা পরে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশেই আছে। তো সেক্ষেত্রে আমার যদি এটা বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত দেশ নয়, এখানে সকল মানুষের অবস্থান, সকল ধর্ম বর্ণের মানুষের অবস্থান, সার্বজনীন একটি রাষ্ট্র বাংলাদেশ। তো সেখানে আমাদের এই বিষয়টা হঠাৎ করে সৃষ্টি করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত। কারণ এটার জন্য যদি আমার এতই মনে হয় যে এটা আমাদের জন্য অপরাধ, তো সেটার জন্য সমঝোতার ভিত্তিতে আলোচনা হতে পারে সরকারি পর্যায়ে। আমি এ পর্যন্ত দেখেছি বাংলাদেশে এই বর্তমান সরকারের সময় যত বেশি সমঝোতার ভিত্তিতে, আলোচনা ভিত্তিতে যতটাই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে, এর আগে কখনোই এত বেশি সমস্যার সমাধান সমঝোতার বা আলোচনার মাধ্যমে করা সম্ভব হয়। নারী নীতি, শিক্ষানীতি, ফতুয়া বিরোধী আইন, কওমি সনদের স্বীকৃতি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, আরবি বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য ইসলামিক বিভিন্ন কর্মকাণ্ড এবং আমাদের অনেকগুলি কার্যক্রম আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে আমাদেরকে করে দিয়েছেন। কিন্তু কেন আমরা একটা ফিতনা সৃষ্টি করলাম? হঠাৎ করে দেশটাকে একটি সংঘাতের দিকে কেন আমি ঠেলে দিচ্ছি? কার উদ্দেশ্যটা কি? কে এর পিছনে শক্তি? এটাই একটা ভাববার বিষয়। আজকে শুধু আজকে যেভাবে চিল্লিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে, এটা তো রসুলের সুন্নত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আমাদেরকে আলোচনা বক্তব্য যেভাবে দেওয়া হচ্ছে, মানুষের হৃদকম্প কম্পন সৃষ্টি হচ্ছে, হাড়ের রোগে মনে হয় যেন অসুস্থ স্ট্রোক করে মারা যাবে। এটা তো কোনো নিয়ম নয়। আমাদেরকে হিকমা বলা হয়েছে, মাউইজাতিল হাসানা বলা হয়েছে। আমাদেরকে সুন্দর ভাষায় আমাদেরকে সমস্যার সমাধান করা সম্ভব। আমি আমি এ পর্যন্ত দেখেছি অনেকেই জানে না যে এদেশে নারী নীতি এটা সংশোধন করা হয়েছে। এখনো অনেকে বলে ফেলি যে নারী নীতিমালা সংশোধন হয় নাই। এখন শিক্ষানীতির কথা বলি আমরা, ডক্টর কুদরাতি খোদার শিক্ষানীতি চলছে, কিন্তু আসলে কি আমরা জানি যে শিক্ষানীতিমালা একেবারে স্বতন্ত্রভাবে মাদ্রাসা শিক্ষা, জেনারেল শিক্ষাকে একটা স্বতন্ত্র স্বকীয়তা, স্বাধীনতা শিক্ষা নীতিতে করা হয়েছে? আমরা জানি না। আমরা দেখেছি ফতুয়া বিরোধী আন্দোলন করেছিলাম, আমরা সেই মাননীয় আমাদের কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের সেখানে সরকার হস্তক্ষেপ করেনি। ফতুয়া বিরোধী আইনের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক ছিল, ফতুয়া দিতে পারবে দেশে বিশেষজ্ঞগণ। কওমি সনদের স্বীকৃতি, এদেশে কওমি বিশাল একটা অঙ্গন, যেখানে আমরা যারা এখানে কথা বলছি, যারা নিয়ে হেফাজত নিয়ে কথা বলছি, আসলে এটা বলতে গেলে কি বলবো, কারো পক্ষে কারো বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু হেফাজত ইসলাম ছিল একটি অরাজনৈতিক সংগঠন। সেখানে ৫৫ জন রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছে, দলীয় পদ গ্রহণ করে। কিভাবে সে অরাজনৈতিক হয়? তাহলে কারা সেই রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে? কাদের ছত্রছায়ায় হেফাজত ইসলাম চলছে? হেফাজত ইসলামে রাজনৈতিক নেতৃত্বের দ্বারাই হেফাজত পরিচালিত হচ্ছে। কেন হচ্ছে? এটাই হলো আমাদের এই যে হঠাৎ করে একটা হট ইস্যু সৃষ্টি করা, এটারই কারণ আমি মনে করি।
জি, অতএব এজন্য আমি আসবো আপনার কাছে, মানে এই সূত্র ধরে আপনার কাছে আসবো, এবং যেমনটা বলছিলাম আমার সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন রয়েছেন। সুজন ভাই, আপনার কাছে যেতে চাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন যে কথাটি বলছিলাম যে আমাদের মাওলানা মুফতি মহিবুল্লাহ কিছুটা বলার চেষ্টা করেছেন এটি একটি দিকে, এবং অন্যদিকে 5ই মে আমরা দেখেছিলাম যে শাপলা চত্বরে যে ধরনের তাণ্ডব সৃষ্টি করে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে বাংলাদেশকে যে একটি উল্টো পাল্টো একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হলো, এবং সেই ইস্যুটিকে তৈরি করে আমরা দেখলাম প্রথমে গুজব, তারপর গ্রামগঞ্জে সেই গুজবের প্রচারণা যে অনেক সংখ্যক আলেমকে হত্যা করা হয়েছে, তারপর নানাভাবে আন্তর্জাতিক তদন্ত হলো, তদন্তে এসে কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না, এবং সেই সময়ে 4টি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছিল। সেই 4টি নির্বাচনে এই ইস্যুটাকে যে আলেম হত্যা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে টলে একটা সাময়িক বিজয়, অর্থাৎ সেই অপশক্তির একটা বিজয়ের একটা অবস্থায় আমরা দেখেছিলাম, এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষের যেমন ভুল ভেঙেছে, আন্তর্জাতিক অঙ্গনের যারা আছে প্রত্যেকের ভুল কিন্তু ভেঙেছে, অর্থাৎ যেন তেন একটা পরিস্থিতি সৃষ্টি করে তারা মানুষকে উল্টাপাল্টা বুঝে কোনো কিছু একটা করার একটা প্রচেষ্টা, এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী কি এই বছরটিকে বেছে নেয়া, এরকম একটি বিষয় কিন্তু চলছে। সুজন ভাই, আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? প্রণব সাহা, আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনা অবতারণ করেছেন। এই আলোচনাটা আমি এখনো বুঝতে পারছি না যে হঠাৎ করে বাংলাদেশে ভাস্কর্য ইস্যুটা কেন আসলো। ওনারা ঠিকই বলেছেন, ভাস্কর্যটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। আমাদের অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের নতুন প্রজন্ম সেখানে গিয়ে তারা শক্তি সাহস আসে এই ভাস্কর্যের সামনে। এরপরে আপনার জিএসসির মোড়ে সেখানেও আছে, সারা বাংলাদেশে আছে। হঠাৎ করে এই যে ভাস্কর্য বাংলাদেশের তোলপাড়, এই তোলপাড়ের কারণ আমাদেরকে একটু পেছনে যেতে হবে। এরা যারা করছেন তারা কারা? এমনকি আমি বলবো আমাদের সরকারি দলেও কি কেউ আছেন এরকম যারা এই হঠাৎ করোনাকালের এই সময়ে এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য এই যারা অজুহাত করছেন তাদেরকে সহযোগিতা করছেন? যে আর কয়েকদিন পরেই ডিসেম্বর মাস শুরু হবে, আমাদের বিজয়ের মাস। ঠিক বিজয়ের মাসের আগে আগে কেন এই আমরা সংযোগে কিছুটা সমস্যা হওয়ায় আমরা সুজন ভাইকে আপাতত সংযোগ করতে পারছি না, হয়তো আমরা সংযোগটি পাবো। সুজন ভাই যে কথাটি বলছিলেন যে আসলে ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসের বিজয়ের মাস, এই সময়টিতে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে, কিন্তু আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি যে ভাস্কর্য বিতর্ক কার ফাঁদে কার পা। বাংলাদেশের মানুষ যেভাবে বিক্ষিপ্ত হয়ে উঠছে, অর্থাৎ সেই সময়টিতে এরকম একটি পরিস্থিতি, এবং যারা এই ভাস্কর্য বিরোধী বক্তব্য রাখছেন তাদের কিন্তু আমরা আর কোনো মাঠে কিংবা অন্যত্র বা হাটহাজারির বাইরে খুব একটা দেখা যাচ্ছে না। অন্যদিকে সারা বাংলাদেশেই কিন্তু সেটার প্রতিবাদ উঠছে, অর্থাৎ মাঠ দখলের একটা ব্যাপার যেমন থাকে, অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন চলছে, সেখানে একটা প্রভাব বিস্তার করার কথা, অর্থাৎ সেই সমস্ত জায়গাটিতে এই ধরনের ইস্যু, অর্থাৎ সেই হেফাজত ইসলামীর 5ই মে শাপলা চত্বরের হামলার মতো আবারও ঘটনা ঘটতে পারে, সেরকম যে আমাদের পক্ষ থেকে ল্যাপটপ নিয়ে প্রচারণায় নেমেছে এরকম গোয়েন্দা সংস্থার রিপোর্টে এসছে। সব কিছু মিলে সেই হিসেব তো রাখতেই হয়, এবং কে কার ফাঁদে পা দিল সেই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কে এম খালিদ এমপি, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী, তার কাছে যাব। তার আগে এই প্রশ্নটির উত্তর আমরা শুনে নিতে চাই মোহাম্মদ আলী শিকদারের কাছ থেকে। মোহাম্মদ আলী শিকদার, কার ফাঁদে কে পা দিল? মোহাম্মদ আলী শিকদার।
দেখেন, এটা ফাঁদে পা দেওয়াটা না, এটা হলো একেবারে সুপরিকল্পিতভাবে আপনার 1975 সালের যদি ঘটনা দেখেন, যারা ক্ষমতায় এলেন তিনি মুক্তিযুদ্ধের একটা খেতাব তার ছিল, সেই খেতাবটা নিয়ে তিনি কি করলেন, সেটি কি কোনো বাংলাদেশের নাগরিক বা কোনো মুক্তিযোদ্ধা তো পরে কেউ করতে পারে? তিনি ক্ষমতায় এসে মার্শাল ল বলে কি করলেন, এই 72-এর যে সংবিধান, যেটা আমাদের পাকিস্তানের বিরুদ্ধে 23 বছরের সংগ্রাম ও 71-এর যুদ্ধের ফসল, সেই জায়গায় মুক্তিযুদ্ধের দর্শন আদর্শের যে প্রতিফলন ছিল, সেটা মৌলিক আদর্শের জায়গায় বলেন, প্রস্তাবনায় বলেন, অনুচ্ছেদ 12-তে বলেন, অনুচ্ছেদ 38 বলেন, এবং অন্যান্য যে সমস্ত প্রতিফলন ছিল মুক্তিযুদ্ধের দর্শন আদর্শ, সবকিছু তিনি সামরিক আদেশ বলে, কোনো পার্লামেন্ট না, জনগণ না, সামরিক আদেশ বলে তিনি সবকিছু বাতিল করে দিলেন। তাহলে এটি কি কোনো বাংলাদেশের নাগরিক করতে পারে? এটি কি কোনো বাংলাদেশের মুক্তিযোদ্ধা করতে পারে? এটা তো পাকিস্তানের এজেন্ডা, এটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস এর এজেন্ডা, সেটি বাস্তবায়িত করা হয়েছে এবং তার মাধ্যমে যে শক্তির উত্থান হলো। আজকে যারা এই হুমকি দিচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বা এই ধরনের ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, বিকৃতি দিচ্ছে, এই সবার কিন্তু জন্ম হয়েছে ওই জায়গা থেকে। এই বিএনপির জন্ম হয়েছে ওই জায়গা থেকে, আপনার এই জামাতের জন্ম হয়েছে ওই জায়গা থেকে, হেফাজতের জন্ম হয়েছে ওই জায়গা থেকে, ইসলামিক ঐক্যজোটের জন্ম হয়েছে ওই জায়গা থেকে, এই খেলাফতে মজলিস, শাসনতন্ত্র আন্দোলন যত বলেন সবাই। তা না হলে কিন্তু যদি এই ধর্মনিরপেক্ষতাকে বাতিল না করা হতো, সংবিধানের 12-38 অনুচ্ছেদ যদি বাতিল না করা হতো, তাহলে এই কোন শক্তি কিন্তু বাংলাদেশে উত্থান ঘটতো না, কোনো রাজনীতি করতে পারতো না। সুতরাং এরা কিন্তু সবাই একসঙ্গে তাদের উত্থানটা ঘটিয়েছে একই উদ্দেশ্যে, সেটা হলো 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ভাষায়, তাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করে যাচ্ছে একের পর এক সুপরিকল্পিত ভাবে। এই যে 71-এর পরে যে শক্তির উত্থান হলো, যে নামগুলো আমি বললাম, আপনি যদি 2013 সালের 5ই মে যে ঘটনা, যারা এক সংঘবদ্ধ হলো, একই সব শক্তি, হেফাজত এলো, তারা 13 দফা দিল, এটা তো বাংলাদেশের জন্য অবমাননা, ইসলামের জন্য অবমাননা, বিকৃতি, নারীকে তেঁতুল বলা, এটা তো ইসলাম ধর্মের প্রচন্ড অবমাননা। তো এই সমস্ত 13 দফা নিয়ে যখন এলো, তখন বিএনপি, খন্দকার মোশাররফ, তারপরে সাদেক হোসেন খোকা মঞ্চে উঠে 2 হাত উঁচু করে সমর্থন দিলেন যে আপনারা আছি আমাদের, আপনার সাথে। ইরশাদ সাহেবের দল, তারা পানি খাওয়া, খেজুর খাওয়া, খাবার খাওয়া বললেন যে আছি আপনাদের সাথে। তারপরে বলেন যে জামাত আর হেফাজতের পার্থক্য, কোনো পার্থক্য নেই, একই সূত্র। আপনার টেলিভিশনে ওই দিন রাত্রে হেফাজত, জামাতের ঢাকা মহানগরী শাখার যিনি সেক্রেটারি এবং সভাপতি, টেলিফোনে বলছেন সবাইকে যে তোমরা আগামীকাল সকালে জামাতের সমস্ত ক্যাডার বাহিনী হেফাজতের সাথে যোগ দেবা, নেমে যাও। এবং এই টেলিফোন সংলাপটি ফাঁস হয়ে যায় এবং আপনাদের টেলিভিশন ওই রাত্রে আমরা কিন্তু সেটা শুনেছিলাম। সুতরাং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জামাত এন্ড হেফাজত? কোনো ডিফারেন্স নাই। এরা হলো, পার্থক্যটা হলো নেতৃত্বের সংকট। আর এই অপকর্ম করার জন্য, এই পাকিস্তানের আইএসআই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা যে হিউজ টাকা পয়সা পাচ্ছে বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, এই টাকা পয়সার ভাগ বটরা নিয়ে তাদের হলো গন্ডগোল, যার কারণে তারা পৃথক অবস্থায় আছেন। তারপরে দেখেন সবাই এক হয়ে গেল। সুতরাং ওই 75 সালে যে জন্ম হয়েছিল জাতীয় পার্টি, তো ওই 75 ধারায় জন্ম হয়েছে, এই বিএনপির ধারাবাহিকতা জাতীয় পার্টি জন্ম হয়েছে, তারাও সেটা করলেন। সুতরাং আজকে যদি আপনি দেখেন, এরাই কিন্তু পরিকল্পিতভাবে সেই কাজটি করে যাচ্ছে। এবং তারপরে 2001 থেকে 2006 সালের চিত্রটি যদি বাংলাদেশের যে শাসন ক্ষমতা ছিল সেটা যদি আপনি দেখেন, একই চিত্র আমরা দেখেছি। সুতরাং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনায়, তার সুপরিকল্পিত হয়ে করে যাচ্ছে। এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আইএসআর যে এজেন্ডা, সেটি তারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। তারা এটা সফল হচ্ছে না, মাঝে মধ্যেই তারা পড়ে যাচ্ছে, আবার ওঠার চেষ্টা করতেছে। এখন যেটা হচ্ছে সেটা হলো পাকিস্তানের গায়ে এখন আগুন ধরে গেছে। তার কারণ হলো বঙ্গবন্ধুর শতবার্ষিকী আজকে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন কর্ণে সেটা বাস্তবায়িত হচ্ছে। আগামী বছর আমাদের স্বাধীনতার সুবন্ত জয়ন্তী। সুতরাং পাকিস্তানের আইএসআইয়ের গায়ে এখন আগুন জ্বলে গেছে। সুতরাং তারা এখন যে কোনো ভাবে এই ধর্মীয় উত্তেজনা ছড়াইয়ে, বাংলাদেশের বৃহত্তর মানুষ ধর্মপ্রাণ, সুতরাং এই ধর্মের যখন অপব্যাখ্যা দেয়, তখন আসলে সাধারণ মানুষ
আহ, তারা কিন্তু সত্যিকার অর্থে বুঝতে পারে না যে কোনটা ধর্ম আর কোনটা অপধর্ম আর কোনটা বিকৃত। সুতরাং তারা অনেক সময় নিশ্চুপ থাকা বলে সেরও মনে করে, জি এই জন্য তারা স্যার, হয়তো স্যার আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী তিনি রয়েছেন এবং মাওলানা জিয়াউল হাসান আছেন, তার কাছে যাব, কিন্তু তার আগে আমরা একেবারে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এইটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। ভাস্কর্য বিতর্ক কার ফাঁদে কার পা, আমরা আবারও বিশেষ করে খোরশেদ আলম সুজনের সংযোগটি পেয়েছি, তার কাছে একটিবার যেতে চাই। সুজন ভাই, আমরা বাবুনগরীর বক্তব্য শুনছিলাম এবং সেখানে মনে হলো যে 1971 সালের 16ই ডিসেম্বর রাত 12:45 ইয়াহিয়া খান বক্তৃতা দিয়েছিলেন, একটি বেতার ভাষণ, এবং সেই ভাষণে পুরো মদ্যপ অবস্থায় যে ভাষায় কথা বলছিলেন অনেকটা ঠিক সেই ভাষণের সঙ্গে মিল পাই। এই যে মানুষে মানুষে বৈষম্য, ইসলামকে ভুল ব্যাখ্যা দেয়া এবং রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করা, এবং সময় নির্বাচনের ক্ষেত্রে এইটি যে স্থানীয় সরকার নির্বাচন যখনটি চলছে, এই ধরনের একেবারে অঙ্ক করে হিসেব কষে মাঠে নামানো এবং সেই ধরনের মাঠ গরম করা, তারপর আবার লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া, যেমনটা পালিয়ে গিয়েছিল 2013 সালের 5ই মে মতিঝিল শাপলা চত্বর থেকে, সবকিছু মিলে সুজন ভাই কি যোগ করার আছে আপনার? দেখেন, আমি যে কথা বলছিলাম যে ডিসেম্বর মাস আসলেই ওনাদের গায়ে জ্বালা ধরে এই জন্য যে একটু আগে যে উনি বললেন যে বাঙালি জাতির যেই মহান বিজয়, এই বিজয়টাকে তারা কোনোভাবেই মানতে পারে না। তাই তারা ছলে বলে কৌশলে এইটা না একটা সমস্যা সৃষ্টি করতে চায়। এখন কথা হচ্ছে, হঠাৎ করে ভাস্কর্য বিতর্কটা কেন এমন, এরা কারা? আপনি দেখেন তো এই বিতর্কে একটা সুবিধাই হলো যে কাক তার ইয়ের মধ্যে, লেজের মধ্যে ময়ূরের পুচ্ছ লাগিয়ে নিজেকে ময়ূর সাজানোর চেষ্টা করেছিল, কিন্তু এই বিতর্কে ওই কাকের লেজ থেকে ময়ূরের পুচ্ছটা ছিঁড়ে পড়ে গেছে। সেটা হচ্ছে মামুনুল হক। মামুনুল হক এই ঘটনায় ধরা খাইয়ে গেল একটু আগেভাগে। কে মামুনুল হক? মামুনুল হক হচ্ছে শেখ শহীদুল ইসলামের ছেলে। কে শেখ শহীদুল ইসলাম? বাংলাদেশে যারা মার্কাজ আল ইসলামী ওদের প্রতিষ্ঠাতা, এবং যিনি অনেকদিন বাংলাদেশে আসতে পারেন না, তিনি অনেকদিন আফগানিস্তানে ছিলেন। আফগানিস্তানের কানেকশনের তিনি সৌদি আরব ছিলেন। একসময় সৌদি গভর্নমেন্টও তাকে সহ্য করছিল না, তখন তিনি দুবাই অবস্থান করছেন। এখন দুবাইটা এখন সারা পৃথিবী সবাই জানে, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সেখানে অনেকগুলো ড্রয়িং রুম আছে। কিছুদিন আগে আপনারা জানতে পেরেছিলেন যে বিএনপির যে মাহমুদুর রহমান দুবাইয়ে পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করেছিল বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য। সেখানে মুফতি শহীদুল ইসলামদের আবাস, এবং তিনি হঠাৎ অনেকদিন চুপচাপ থেকে ওনার যে মোহাম্মদপুরে মাদ্রাসাটা আছে, বিরাট কেন্দ্র, যে কোনো ভাবে একবার আমার ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি সেখানে অনেক কিছু সেই রাত্রে দেখেছিলাম। যাক, সময় বেশি নাই যে কথা বলবো, আগের সময় কখনো লম্বা সময় আসলে আলাপ করব। তবে এই এবার করোনাকে কেন্দ্র করে আল মারকাজের ইসলাম তারা আপনার এই লাশের দাফন কাফন ব্যাপারটা নিয়ে সামনে আসে, অথচ ঠিক এর কিছুদিন আগে মায়ানমারের যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছিল, সেখানে তারা নীতি বহির্ভূত কাজ করার কারণে সেখানে বাংলাদেশ সরকার তাদেরকে কাজ করাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর কিছুটা তারা কাসিমের মতন চুপটি মেরে থেকে এখন আবার এই ইয়েটা নিয়ে, ভাস্কর্যটা নিয়ে এখন তারা আবার সামনে চলে আসতো। সামনে চলে এসে উনি চাইছিলেন
যে ওনার নামটাকে প্রচার করার জন্য ওনার যে উনি যে আসছেন বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু তিনি ধরা খাইয়ে গেলেন যে তিনি মুফতি শহীদুল ইসলামের ছেলে। এই যে মুফতি শহীদুল ইসলামের সাথে আফগান আরেকটা জিনিস দিচ্ছে বারবার চট্টগ্রামে কিছুদিন আগে, মানে 2-3 বছর আগে, হঠাৎ সকালবেলা জামা মসজিদের সামনে একটা ইসলামী সংগঠনের নাম জামায়াত, তিনি আপনার চামড়ার ব্যাগের ভিতর করে গরুর রক্ত নিয়ে গিয়েছেন। গরুর রক্ত নিয়ে গিয়ে সেখানে তারা একটা কাহিনী সাজানোর চেষ্টা করেছিল যে সাতটা চত্বরের জন্য সেখানে মানুষের লাশ মারামারি খাচ্ছে, রক্ত করা, কিন্তু সেদিন তারা মারা খেয়েছিল। এরা জি, আমরা আসবো, শব্দ একটু অসুবিধা হচ্ছে, আবারও আসবো আপনার সঙ্গে এবং এই ধারাবাহিকতাগুলো এবং সেই মুফতি শহীদুল যিনি আফগান স্থানে থাকতেন এবং এখন দুবাই হয়ে নানাভাবে রোহিঙ্গাদের বিষয়গুলো নিয়ে আমরা এই সমস্ত গোয়েন্দা সংস্থার তদন্তে সবকিছু বের হয়ে আসছে। অতি সম্প্রতি আরও অনেক তথ্য উপাত্ত এটিএন নিউজের হাতেও এসছে, আমরা হয়তো সেগুলো দেখাবো। কিন্তু আমরা যে কথাটি বলছিলাম যে কার ফাঁদে কার পা, এমন একটি বিষয়, সব কিছু মিলে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার মধ্যে এই সব অপশক্তি রুখে দাঁড়াতে কি উদ্যোগ নেওয়া যেতে পারে। মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী আছেন, তার কাছ থেকে শুনবো যে আসলে এই বাংলাদেশটি যেমনটা শুরুতে, আপনি কিছুটা পরে যুক্ত হয়েছেন, শুরুতে আমরা যেমনটা বলেছিলাম 4500 বছরের ইতিহাসে ভাস্কর্য যেমন ছিল, মূর্তিও ছিল, পাশাপাশি সেটিগুলো অবস্থান করেছে এবং পাশাপাশি এখনও আছে। কিন্তু এই মুহূর্তে আফগানিস্তান থেকে ফিরে এসে সেই দণ্ডায়মান জোড়া বুদ্ধমূর্তি যেখানে ধ্বংস করেছিল সেই মোল্লা ওমরের নেতৃত্বে, তারা এসে এই দেশকে আবারও আফগানিস্তান বানাতে চায়। তো খালেদ ভাই, এদেরকে কিভাবে প্রতিহত করা, সাংস্কৃতিক যে ভাবধারা, সেই ধারাবাহিকতায় আমাদের কি করণীয়? খালেদ ভাই কি যুক্ত করবেন? শিকদার সাহেব বলছিলেন, এরপরে আমাদের সুজন ভাই বললেন। আপনি এটা বলছিলেন যে 4500 বছর আগে যে ভাস্কর্য যেটা ছিল সেটি তো 4500 বছর, তো এতে আরো আগে। আমরা যদি ইতিহাস দেখি যে লক্ষ বছর আগেও তো ভাস্কর্য খুঁজে পাই, এখনো পাই সারা পৃথিবীর ইতিহাসে দেখি। সেই জায়গাটা আমি যে জায়গাতে আসছি যে আফগানিস্তানের প্রশ্ন আসছে, আপনি দেখেন আফগানিস্তানে যখন এই মৌলবাদরা এখানে তালেবানরা যখন দখল করলো, 3000 বছর আগের গৌতম বুদ্ধের যে ভাস্কর্য সেটি কিন্তু গুড়িয়ে দিয়েছিল তারা। সেই তাদের প্রেতাত্মা কিন্তু আজকে বাংলাদেশ। আমরা যখন দেখি যে আজকে যে জুনায়েদ বাবুনগরী, আচ্ছা এখানে আমার একটি প্রশ্ন, তার নাম তো হলো জুনায়েদ, বাবুনগরী কেমন করে হলো? সে কোথাকার কোন বাবু? জুনায়েদ বাবুনগরী কেমন করে হলো? তার বাপদাদা তার বাবুনগরীর নাম রাখেনি তাকে, জুনায়েদ বাবুনগরী কেমন করে হলো? এই যে তার নামের যে বিকৃত রূপ, এই তার বিকৃত রূপ থেকে তার বিকৃত মানসিকতা, আজকে আল্লামা শফি সাহেব মারা যাওয়ার আগে তাকে কিন্তু তার সেই দল থেকে বহিষ্কার করেছে। সেই বহিষ্কৃত মানুষ আল্লামা শফি সাহেব মারা যাওয়ার পর সেই দলের নেতৃত্ব নিয়েছে জামাত শিবিরের সহযোগী মাওলানা কাসেমি, সেও তো এটার সাথে জড়িত, এই 20 দলীয় জোটের শরিক দলের অংশ তারা। আজকে 71 সনে যেভাবে তারা ভাস্কর্য ধ্বংস করেছে, মানুষ মেরেছে, একই কাজ তারা করার জন্য মাঠে নেমেছে। দেশে আজকে একটা অশান্তির সৃষ্টি করতে চায়। আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে 20 দলীয় জোট যে কাজটি করেছিল সেই 5 মে 2013 সনে, ম্যানেজার শিকদার সাহেব ওখানে ছিলেন, আমাদের শিকদার সাহেব ছিলেন, আমিও 5 মেতে ঢাকাতেই ছিলাম। তাদের যে উন্মাদনা, ধর্মের নামে যে তারা যেভাবে উন্মাদনা সৃষ্টি করেছিল, আমি দেখেছি মতিঝিল থেকে একজন সরকারি নারী কর্মীকে কিভাবে তাকে পালিয়ে আসতে হয়েছিল। মনে হচ্ছিল যে সেই যারা সেখানে সংসদ তার মধ্যে তাকে রেপ করার জন্য তারা করেছে। সেই শক্তি কিন্তু আজকে মাঠে রয়েছে বঙ্গবন্ধু ভাষা। বঙ্গবন্ধু বাংলাদেশের ব্যাপারে কোনো বিতর্ক চলবে না। এদেশের বাসিন্দা যারা, নাগরিক যারা, বঙ্গবন্ধু বাংলাদেশ এ নিয়ে কোনো বিতর্ক, ওই যেটা বললেন সবকিছু নিয়ে বিতর্ক হতে পারে। দেশে
পররাষ্ট্রের বিতর্ক হতে পারে, দেশের অর্থনীতির বিতর্ক হতে পারে, সাংস্কৃতিক বিতর্ক হতে পারে, শিক্ষানীতির বিতর্ক, কিন্তু বঙ্গবন্ধু এবং বাংলাদেশের কোনো বিতর্ক সহ্য করা, সে আপনি বাবুনগরই হন আর আপনি কাশ্মীর, কোনো ছাড় দেওয়ার কিন্তু এখন আর সুযোগ নাই। জনতা রুখে দাঁড়িয়ে এসে আপনাদের সকল জারি জুড়ে কিন্তু আমরা ৭১ সনে দেখছি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমি নিজেও গ্রেফতার হয়েছিলাম ৭১ সনে। কাজেই আপনাদের সেই যে প্রেতাত্মা, গোলাম আজমের প্রেতাত্মা, মওদুদের প্রেতাত্মা, সেই প্রেতাত্মা আপনার ভর করছে। ভূত ছাড়াতে কিন্তু বাংলাদেশের মানুষ সিদ্ধ হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে। কাজেই আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা যে কথা বলছেন, তারা ব্যাখ্যা দিচ্ছেন, ধর্মের ব্যাখ্যা দিচ্ছেন। ইসলাম ধর্ম আসছে, ইসলাম ধর্ম তো ভাস্কর্যের বিতর্কিত নয়, সংঘর্ষের কিছু নয়। বাবুনগরকে সেদিন দেখলাম এক ওয়াজ করেছেন, বাইরে থেকে মাইকের আওয়াজ আসছে, সে বলছে ওই যে হিন্দুরা গান বাজনা বাজাচ্ছে আমাকে দেখে। লক্ষ্য করেছেন বোধহয় আপনারা সেটা, এর মধ্যে লক্ষ্য করেছেন আপনারা? এই আছে, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, তার ইউটিউবে আছে। তো এই বাবুনগরী বা কাশেমি বা মৌলানা কিনা মামুন, এরা তো ইসলামের ধারক বাহক নয়। ইসলাম বিকৃত করে মানুষের মাঝে প্রচার করছে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করছে। কাজেই তাদেরকে রুখতেই হবে, যে কোনো ভাবেই রুখতে হবে। সরকার খালি রুখবে না, জনগণই রুখবে তাদের। আজকে আপনারা যে আয়োজন করেছেন অসাধারণ আয়োজন। আমি চাইবো যে এর জন্য প্রতিদিন প্রতি সময় করে সার্বক্ষণিক করে জনগণের জনমত গড়ে তুলতে হবে। এই অশুভ শক্তির ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জি বাবু ভাই, থাকবেন আপনি আরো কিছুক্ষণ আমাদের সঙ্গে। হান্নু স্যারকে শুধু মনে করিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় অনেক বেশি সহনশীলতার পরিচয় দেন বলে এই বিষয়গুলো নিয়ে তিনি এখনো পর্যন্ত মানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক আছে যে এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আজকে সেটিই বলেছেন যে কিন্তু এটির অর্থ দুর্বল ভাবা যায় কিনা বা আমাদের দুর্বল ভাবতে হবে কেন, এই প্রশ্নও কিন্তু ওঠে। আমরা আমাদের সঙ্গে জিয়াউল হাসান আছেন, তিনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তার কথা একটু শুনবো, তারপর আমরা হান্নু স্যারের কাছে যাব, তার মাঝে একটু বিরতি তো নিতে হবে। জিয়াউল হাসান, একটা বিষয় যে এই যে ভাস্কর্য এবং মূর্তি, মানে এই বিষয়টি কিছুতেই তারা মানতে চান না, মানে এইটির পেছনে কি কারণ? নাকি আগে থেকে যে আমরা মানবই না, তাহলেই ধর্মান্ধদের ব্যাপারে নিশ্চয়ই একটি সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। মাওলানা জিয়াউল হাসান, কি বলবেন? প্রণব সাহেব, আমি একেবারেই কথা বলবো, আমার অন্য একটা প্রোগ্রামে আমি চলে যাব, আমাকে একবারে সুযোগ দেবেন কথা বলার। আসলে বিষয়টা হলো একদম পরিষ্কার। আমাদের মেজর জেনারেল মোহাম্মদ আলী সাহেব বলেছেন, আমাদের ডক্টর হারুন রশিদ সাহেব বলেছেন, এটি আসলে মূলত পাকিস্তানিদের এজেন্ডা। ৭১-এ আমরা এদের চরিত্র, এদের কর্মকাণ্ড আমরা দেখেছি, এরা ৭১-এর পরাজিত শক্তি। আজকে আপনারা জানেন যে আমেরিকা ভিয়েতনাম সিন্ড্রোমে ভুগছে, ভিয়েতনাম কাছে আমেরিকা পরাজিত হয়েছে, পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ সিন্ড্রোমে ভুগছে। আমরা স্বাধীনতার ৫০ বছর রজত জয়ন্তী পালন করছি, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি। এই সময় কোনো ইস্যু নাই। আজকে পরিষ্কার করে আমি বলতে চাই, পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআনে সূরা সাবার ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া খুদুরির রাসিয়া। এই তামাসিলা শব্দের অর্থ হলো ভাস্কর্য। এই অর্থটা করেছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল কোরআন। এখানে আমাদের আগের খতিব মুফতি ওবায়দুল হক সাহেব ছিলেন, আর দেশের শীর্ষস্থানীয় আলেমরা এই কোরআনের তরজমা করেছেন। তো সেখানে সূরা সাবা আল কোরআনের ৩৪ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতে সাবা শব্দের অর্থ করেছে, আপনার তামাসিলা শব্দের অর্থ করেছে ভাস্কর্য। আর মূর্তি বলা হচ্ছে সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াবানিজা আন্নাবুদাল আসনা। আসনাম শব্দের অর্থ হলো মূর্তি, এবং মূর্তি এবং ভাস্কর্য দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমাদের বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপর কাজ নির্ভরশীল। নিয়তটা কি? আমরা শহীদ মিনারে কেন যাই, জাতীয় স্মৃতিসৌধে কেন যাই, আমাদের ৭ জন বীর শ্রেষ্ঠের এখানে আমরা কেন ফুল দিই? আমরা এই জন্য দিই যে
যে তারা 71-এ আমাদের একটা দেশ উপহার দিয়েছে, ভাষা শহীদরা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। আমরা সেখানে গিয়ে কেউ বাংলাদেশের মুসলমান কোন ভাস্কর্যের সামনে গিয়ে আমরা সেখানে সূরা ফাতিহা পড়ি না, দোয়া দুরুদ পাঠ করি না, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। এবার আসেন সৌদি আরবের কথা। আমাদের অন্যান্য আলোচকরা বলেছে, সৌদি আরবে আমি 14 সালে হজ করেছি, 18 সালে হজ করেছি। সৌদি আরবে ভাস্কর্য রয়েছে। যদি ভাস্কর্য হারাম হতো তাহলে কাবা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব তারা কিন্তু এই ব্যাপারে ফতোয়া দিতেন, প্রতিবাদ করতেন। আজকে ওআইসি, আরব লীগ, কোন দেশেই কিন্তু মুসলিম দেশের সমস্ত দেশেই ভাস্কর্য রয়েছে, কেউ এর বিরুদ্ধে কোনো কথা বলছেন না। কেন বলছেন না? হযরত ইব্রাহিম, সুলাইমান আলাইহিস সালামের সময় আপনার এই ভাস্কর্য আল্লাহ তাআলা জায়েজ করেছেন। সকল নবী কিন্তু শিরকের বিরুদ্ধে কথা বলেছেন, কাজ করেছেন, কোন নবী শিরক করেন নাই। যদি সুলাইমান আলাইহিস সালামের সময় ভাস্কর্য জায়েজ হয়ে থাকে তাহলে এখন কেন জায়েজ হবে না? কোরআনে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে সুলাইমানের জন্য জায়েজ ছিল, এখন মুহাম্মদী উম্মতের জন্য এটা জায়েজ না। এটা কিন্তু আলাদা আয়াত নাযিল করে আল্লাহ বলেন। বিষয়টা হলো এই শক্তি পরাজিত শক্তি। 71-এ যখন 30 লক্ষ বাঙালিকে হত্যা করা হয়েছে, 2,69,000 মা-বোনকে হত্যা করা হয়েছে, ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, যেসব ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে যেসব ঘরে কোরআন ছিল, যাদেরকে হত্যা করা হয়েছে তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল। এই যারা এখন এই হেফাজত এবং এই যে সমস্ত লোকেরা ধর্মীয় সংগঠন এখন ইসলামের কথা বলে, শিরকের কথা বলে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন, 71-এ এই গণহত্যাকারী, ধর্ষণকারী একটি মিছিল করে নাই, একটা সমাবেশ করে নাই, একটা বিবৃতি দেয় নাই। আজকে স্বাধীনতার এই 50 বছরে এসে আমাদের দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই সময় আমরা সরকারকে আহ্বান জানাবো, এই পরাজিত শক্তিকে রূপ হলে আমাদের দেশের প্রকৃত অসাম্প্রদায়িক ইসলামিক চিন্তাবিদদেরকে নিয়ে এবং শিক্ষাবিদদেরকে নিয়ে বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চালু করে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে আপনার বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন তাদেরকে প্রস্তুত করে গড়ে তুলতে হবে। মাওলানা জিয়াউল হাসান, আপনি আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমি জানি আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আরেকটা ইস্যু নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই এবং আমি হারুন স্যারকেও আমরা অনেকক্ষণ বসে রেখেছি। স্যারকে শুধু একটু প্রশ্নটা মনে করিয়ে দিব। স্যার, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকে তিনি নজর রাখছেন এবং সর্বাত্মক সংখ্যক সহনশীলতার পরিচয় তিনি দিয়েছেন এবং তিনি যেমনটা আজকে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন যে সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বা যারা এই ভুল ব্যাখ্যা করছে তাদেরকে বুঝিয়ে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেটির দিকে তিনি দিয়েছেন। মানে এইটি একটি দিক। এবং আজকে প্রত্যেক বক্তাই কিন্তু আজকে বলেছেন, আমাদের সঙ্গে আজকে যারা কথা বলছেন, যে একেবারে সমৃদ্ধির দিকে বাংলাদেশের যে যাত্রাটি অব্যাহত রয়েছে, সেই অব্যাহত যাত্রা বাধাগ্রস্ত করতেই কিন্তু নানা সময়ে আমরা এই ধরনের ষড়যন্ত্রগুলি দেখি। আপনি সেটি মনে করেন কিনা? আমি একেবারে ছোট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার মন্তব্য শুনবো। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে ডক্টর হারুন রশিদ স্যারের কাছে প্রশ্ন রাখাই ছিল যে আসলে এই পরিস্থিতিতে কি করণীয়। এটি একটি দিক, সহনশীলতা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেখিয়ে থাকেন এবং তারপরও বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ছাত্র এবং বাংলাদেশের যারা শিক্ষক সমাজ আছে প্রত্যেকেরই সহ্যের একটা সীমা আছে। সবকিছু মিলে হারুন রশিদ কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আজকে আলোচনার যে বিষয়বস্তু করেছেন যে কার ফাঁদে কে পা দিচ্ছে, এ ব্যাপারে আমি বলতে চাই কেউ কারো ফাঁদে পা দেয়নি। যারা পা রেখেছে
এরা এক এবং অভিন্ন শক্তি, একই ধারায় বিশ্বাসী, বিভিন্ন জায়গায় পা ছড়িয়েছিল, সেগুলোকে এক জায়গায় যুক্ত করেছে। কাজেই একজনের ফাঁদে আরেকজনের পা দেয়নি, এরা একই জায়গায় রয়েছে। এক, আপনার স্মরণে থাকবে যে যখন জামাতে ইসলামী এখানে রিভাইভ করে নাই, জিয়াউর রহমান সাহেব আসলেন, সংবিধানের 38 অনুচ্ছেদ বাতিল করলেন, যেটা শিকদার সাহেব বলেছেন। তারপর গোলাম আজমকে আনা হলো, আসার পরে ক্রমান্বয়ে জামাত অর্গানাইজ হলো। কিন্তু তার আগে মৌলানা আব্দুর রহিম তাকে কেন্দ্র করে আইডিএল, ইসলামিক ডেমোক্রেটিক লীগ করেছিল, এবং তারা 79-এর ইলেকশনে পার্টিসিপেটও করেছিল মুসলিম লীগের সাথে অ্যালায়েন্স করে, এবং 18টার মতো সিটও পেয়েছিল। তো এরপরে ইসলামিক জামাত ইসলামী রিভাইভ হলো, এক পর্যায়ে গোলাম আজম তিনি তো আমিরই হলেন। তো বর্তমানে যেহেতু জামাতের যে অবস্থা, নিবন্ধন নাই যেটা আমি বলছি, আর বিএনপি তো খাদের গভীর খাদের মধ্যে তারা পতিত, অতএব তারা যেটা করেছে খোলস পাল্টিয়েছে। এখন তারা জামাতে ইসলাম এই হেফাজতে ইসলামের উপর ভর করেছে। এবং এটাও আমরা জানি, পাকিস্তান পিরিয়ডে যখন কমিউনিস্ট পার্টি ব্যান ছিল, তখন অনেক যারা বামপন্থী কর্মী তারা কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকে এমনই যুক্তফ্রন্টে নির্বাচন পর্যন্ত তারা করেছে। কাজে কখনো কখনো এটা করে থাকে, এগুলো একটা দিক। কাজে এরা খোলস পাল্টায় বা এক এক সময় এক একটা রূপ ধারণ করে। যেমন করোনা, কোভিড-19, অনেকে বলে থাকেন যে এটাও আবার বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকে, ঠিক একই অবস্থা। কিন্তু করোনা তো করোনাই, কোভিডই, এগুলো একটা দিক। দ্বিতীয় যেটা হলো যে এই সময়টা কেন বেছে নিল, কেন এই সময়টা হলো যেহেতু করোনাকালীন পরিস্থিতি, স্বাস্থ্য ঝুঁকির বিষয় আছে। কাজেই যারা জঙ্গি গোষ্ঠী তারা তো সরাসরি তাদের সামনে হলো যে যদি মৃত্যু ঘটে তারা সরাসরি বেঁচতে চলে যাবেন। কিন্তু যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশের যারা পক্ষের শক্তি, তাদের স্বাস্থ্য ঝুঁকি হিসেবে রাখতে হয়, যে কারণে তারা বেছে নিয়েছেন যে এইটা হলো একটা অপরচুন মোমেন্ট, তাদের জন্য একটা স্পেস আছে। তৃতীয় যেটা হলো যে যেহেতু মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, অর্থাৎ ডিসেম্বর আসলে তাদের যেটা একজনে বলেছে গায়ে জ্বালা লাগে। আমাদের প্রতিমন্ত্রী খালিদ হোসেন সাহেব বলেছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয়, যে ওদের গায়ে জ্বালাবালা করে ডিসেম্বর আসবে, কেননা যেহেতু 71-এ তারা পরাজিত শক্তি, অতএব তারা এই সময়টা কিন্তু এই জন্য বেছে নিয়েছে। এরপর যে কথাটা বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কথা যারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন গণতান্ত্রিক নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, এবং তিনি অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল, কথা শুনেন। কিন্তু আবার এট দি সেম টাইম এটাও মনে রাখা দরকার, এটাও বঙ্গবন্ধুর চরিত্রের মধ্যে থেকেই তার পাওয়া, যেখানে স্ট্যান্ড নেওয়া দরকার কঠিন, কিন্তু স্ট্যান্ড নিতে কিন্তু এক পাও পিছ পাওয়ান না। তাই যদি হতো তাহলে 2013 সালের 5ই মে যখন হেফাজত আসলো সারা দেশ নিয়ে, কি অবস্থাটা হয়েছে সকলে আমরা জানি। উনি ধৈর্য সহকারে ডিল করে ফাইনাল যেভাবে সলভ করা দরকার সেটা কিন্তু করেছেন। আজকে যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে কথা বলেন, তারা যেটা বলেছি এরা হলো এক ধরনের জঙ্গিবাদী গোষ্ঠী, যে কারণে একজন উল্লেখ করেছেন, যথার্থভাবে করেছেন, সৌদি আরবে হজ করার জন্য আমিও গিয়েছি এবং সেখানে তো আমি প্রতিকৃতি দেখে আসছি। বিশ্বের কোন দেশে নাই, যদি বলি টার্কি সেখানে আছে, ইন্দোনেশিয়া রয়েছে, অন্য দেশে রয়েছে। তা কাজেই এটা হলো একটা উপলক্ষ। আসলে এই উপলক্ষ মূল লক্ষ্য হলো তারা বাংলাদেশ যে নাম এক পর্যায়ে যদি এটা পারে, তারপর সারা বাংলাদেশ জুড়ে 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নামে স্মৃতি ভাস্কর্য রয়েছে। তারপর বলবে এই স্মৃতি ভাস্কর্য এগুলোকে সরাতে হবে, কারণ বঙ্গবন্ধুকেই যদি স্পর্শ করা যায় তাহলে ওগুলো তো কোনো বিষয়ই না। এরপর যেটা হবে, বাংলাদেশের নাম চেঞ্জ করতে হবে। বাংলাদেশের 89% মুসলমান ইসলাম ধর্ম অনুসারী, এটা যেমন সত্য, আবার এটাও সত্যি এই দেশ সকলের, অর্থাৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে আমরা যে বাঙালির বাংলাদেশ, একথা মনে রাখতে হবে। এবং এখানকার ইসলাম, আগেও আমি বলেছি যে এটা হলো একটা সংবেদনশীল এবং সুবিবাদী ইসলাম, সমন্বয়বাদী ইসলাম, এটা মনে রাখতে হবে। কাজী মেজরিটি বলেই আপনি চাপিয়ে দেবেন তাহলে তো বাংলাদেশের সংবিধান, যেটা 15তম সংশোধনী হলো, এটা তো ইট উইল গো এগেইনস্ট দি কনস্টিটিউশনে যে নিরাপত্তা দেওয়া আছে তার বিপরীতে আপনি যাবেন। কাজী এই মেজরিটি মাইনরিটি, বাংলাদেশ মেজরিটি মাইনরিটির দেশ নয়, বাংলাদেশ সকলের দেশ, এটা মনে রাখতে হবে। এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে এই দেশ। অতএব একজনে খুব ভালো কথা বলেছেন যে সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী ওয়েলকাম জানান, এবং যখন রাজনৈতিক ইস্যু আসে তখন সকল দলকে নিয়ে বসেন। কিন্তু বাংলাদেশের মৌলিক কতগুলো আদর্শ, যেগুলো 1000 বছর ধরে এখানে গড়ে উঠেছে,
এবং যেগুলো রক্ত 31 লক্ষ লোক শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জিত করেছি এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে 72 সংবিধানে স্থান পেয়েছে, সেই মৌলিক যে আদর্শ যেটা বলে একটা জাতির কোর ভ্যালুস, সেখানে যদি কেউ আঘাত করে, সেটাকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করে, তাহলে হোল বাংলাদেশ কিন্তু রুখে দাঁড়াবে, যেমন দাঁড়িয়েছিল 2013 সালের 5ই মে। এটা কিন্তু যেন মনে রাখা দরকার। কাজেই তারা যদি শক্তির পরীক্ষা করতে চায় তাহলে সেটা তারা করে দেখতে পারে, কিন্তু বারবার বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্ত স্নাত যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর হাতে গড়া যে বাংলাদেশ, হাজার বছরের ইতিহাসের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে উল্টিয়ে দেওয়া, পাকিস্তান বানানো আর অন্য কিছু করা, এটা দিবার স্বপ্ন ছাড়া কিছু নয়। বারবার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হইতে তারা বাধ্য। কেন কোনো আদর্শ উপর দিয়ে চাপিয়ে দেওয়া যায় না জনগণের উপরে। আমাদের দেশের মানুষ শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, সৌহার্দ্যের পক্ষে এবং উন্নয়নের পক্ষে। তারা এই ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, উগ্র জঙ্গিবাদ এরা পছন্দ করে না। পাকিস্তানের লাদেন 4 বছর আত্মগোপন করতে পারে, সেদের মানুষ এলাও করে, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী কোনো স্থান এলে সাথে সাথে জনগণ ধরিয়ে দেয়। এটাই হলো এদেশের মানুষের চরিত্র এবং ক্যারেক্টার। এটা জানো, আজকে যারা বঙ্গবন্ধুর নামে যারা এই ধরনের কথা বলেছেন, আমি তো দেখেছি যারা এরা আসলে বাংলাদেশে অস্বীকার করার সামিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবার নতুন করে তারা অবস্থান নিয়েছেন। এবং আমার বিশ্বাস সরকার এক পর্যায়ে এদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ এবং নেতৃত্ব সরকার আছে বলেই জনগণ কিন্তু নীরব। আজকে যদি আওয়ামী লীগ অপোজিশনে থাকতে তাহলে দেখতেন বাংলাদেশের প্রতিবাদ এবং প্রতিবাদের ঝড় কিভাবে ওঠে, আর যদি করোনাকালীন পরিস্থিতি বিরাজমান না থাকতো। কাজেই আমার যেটা বক্তব্য সেটা হলো এই যে মাননীয় প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে, অত্যন্ত বিচক্ষণতার সাথে বড় বড় ইস্যু বিগত দিনে তিনি ফেস করেছেন, ডিল করেছেন, এবং নিঃসন্দেহে এটা তো কোনো ইস্যুই না এবং এরা কোনো তো ওই অর্থে কোনো শক্তিও না। কিছু লোক এবং প্রকৃতপক্ষে যারা এদেশের ধর্মভীরু মানুষ, ইলেকশন আসলে দেখেন না যে নির্বাচনে তারা কাদেরকে ভোট দেয়। এরা হেফাজত বলেন, খেলাফত বলেন, আর অমুক স্বাধীনতা আন্দোলন বলেন, কয়টা আসন পান? এই দেশের জনগণই তো ভোট দেয়, পান। তা জনগণের মাঝে কোনো ভিত্তি আছে? যাদের জনগণের মাঝে ভিত্তি নাই, তারা যদি আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সরকার আর জাতির পিতার বিরুদ্ধে এই ধরনের কথা বলেন, দৃষ্টতা দেখান, তা জনগণই কি জবাব দিতে হয়, কি শিক্ষা দিতে হয়, সেটা কিন্তু তাদের কাছ থেকে পাবেন। এবং আমাদের সঙ্গে বাকি যে 3 জন আছে প্রত্যেককে আবারও আপনাদের সঙ্গে কথা বলতে চাই, একদম ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা আমাদের সঙ্গে মাওলানা মুফতি মহিবুল্লাহ আছেন, তার কাছে যেতে চাই যে আসলে কোনো প্রশ্ন রাখছি না, এতক্ষণ যে আলোচনা হয়েছে তার ধারাবাহিকতায় কি যুক্ত করবেন মহিবুল্লাহ? জি, আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ আলোচনা খুব গভীর মনোযোগ সহকারে শুনছিলাম। আমি একটি বিষয় খুব যোগ করতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সাথে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল, একথা সবাই বলেছেন এবং আমরাও ভালো করে জানি। কোনো সংঘাতপূর্ণ পরিবেশের মাধ্যমে কখনো দেশে শান্তি বিরাজ করতে পারে না, শান্তি কাম্য নয়, শান্তিও আশাও করতে পারে না। এজন্য দরকার হচ্ছে আমাদেরকে, মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হোক বা সঙ্গে যেভাবেই হোক, একজন দায়িত্ব নিয়ে কাউকে কোনো ইস্যু সৃষ্টি করতে দেয়া যাবে না। দেশটিকে একটি অরাজকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করুক, ধর্মীয়ভাবে কেউ অপদস্থ হোক, ধর্মের অপব্যাখ্যা প্রদান করে কাউকে উস্কানি দিয়ে একটি অরাজকতা সৃষ্টি হোক, এটা করা যাবে না। এটার জন্য আমাদের একটি টিম গঠন করতে হবে। সেই টিম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অথবা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সমঝোতা বৈঠক করা দরকার। যদিও অনেকে উল্লেখ করেছেন যে সমঝোতা দরকার নাই, কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে। বাংলাদেশটি যে গতিতে চলছে, আগামী
এমনি ভাবে যদি আরো 10-20টি বছর এইভাবে এই গতিতে চলে, বাংলাদেশ তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে। আমরা চাই আলেম ওলামা যারা আমরা আছি, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বসবাস করতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা কেমন শেষ করব, সবাইকে একবার করে সুযোগ দিতে হবে। আমরা আবারও খালিদ ভাইয়ের কাছে যেতে চাই। খালিদ ভাই, একেবারে সমাপনী শেষ বক্তব্যে আপনি কি জানাবেন? খালিদ ভাই, আনমিউট করতে হবে খালিদ ভাই আপনার অডিওটি। ধন্যবাদ। আসলে মৌলানা মুফতি মহিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন যে সমঝোতা কার সাথে হবে, সেটি হলো যে যারা বঙ্গবন্ধুকে বাংলাদেশকে স্বীকার করবে তাদের সাথে, না যারা একেবারে স্বীকারই করবে তাদের সাথে সমঝোতায় বসবে। সমঝোতা এখানে বসার কোনো সুযোগ নেই। প্রথমেই তাদেরকে বলতে হবে যে আমরা যে ইস্যুটি তৈরি করেছি সেটি আমরা সুযোগ সন্ধানের সুযোগ নিতে চেষ্টা করেছিলাম। এই সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন, পাকিস্তানের কিন্তু পাকিস্তানের সরকারের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ হচ্ছে। সেইখানে যে মৌলবাদীরা যে কাজটি করছে সেই মৌলবাদীরই প্রেতাত্মা। আমি আবারও বলছি যে সমঝোতা হবে একটা বৈধ বিষয় নিয়ে সমঝোতা হবে, অবৈধর সাথে বৈধ কিছু সমঝোতা। যেখানে বৈধতাই নেই সেখানে তাদের সাথে আলোচনা করার কথা বলা হলে তাদেরকে এক ধরনের স্বীকৃতি দেওয়া হবে তারা যে দাবিতে তুলেছে। কাজে এখানে সমঝোতার কোনো সুযোগ। আপনি দেখেন মামুনুল হক কিভাবে তারা মামুন সাহেব বক্তৃতা করেছে যে আশিস গ্রেপ্তার করতে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। লক্ষ্য করেছেন বোধহয় একটা বয়ান করেছে, আশিস গ্রেপ্তার করতে। কাকে চ্যালেঞ্জ করে? চ্যালেঞ্জটা করলো কাকে? মূলত দেখিয়েছে শাহবাগে আন্দোলনকারীদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবতা সে তো এই রাষ্ট্রযন্ত্রকে সে চ্যালেঞ্জ করতে চাইছে। আশিস বুড়িগঙ্গা ভাসিয়ে দিব। এই যে তার অধ্যত আচরণ, আনপার্লামেন্টারি কথা, এইটার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই আমরা নেব, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বৈধ আর অবৈধর মিশ্রণ কিন্তু হবে না। কাজে সমঝোতা বৈধতার প্রশ্ন সমঝোতা, আর অবৈধ যারা তাদের সেই কর্মকাণ্ডকে আমরা নিশ্চয়ই আইনি প্রয়োগের মাধ্যমে আমরা প্রতিহত করব। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় শেষ করব। মোহাম্মদ আলী শিকদার, আপনার সমাপনী ভাষণে বা বক্তব্যে কি বলবেন? ধরেন এই যে গোষ্ঠী, এরা তো ৭১-এর পরাজিত গোষ্ঠীর অংশ। এদের পরিণত হবে ভয়াবহ পরিণতি। তাদেরকে আরেকটি ৭১ সালের 16 ডিসেম্বরে তারা যে পরিণতি ভোগ করেছিল সেই পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। সেই দিন কিন্তু বেশি দূরে নয়। তারা ৭১ সালের 16 ডিসেম্বরে যখন পাকিস্তানের সাথে পাকিস্তানি সেনাবাহিনী পালিয়ে যাচ্ছিল যুদ্ধক্ষেত্র থেকে, তখন তাদের ট্রাকে উঠতে চাচ্ছিল তাদের সাথে যাওয়ার জন্য। তখন পাকিস্তানি সেনাবাহিনীর সিপাহীরা তাদেরকে বলছিল এরা হলো গাদ্দার, এরা দেশের মানুষের সাথে যদি নিজ দেশের মানুষের সাথে যদি বিশ্বাসঘাতকতা করতে পারে তাহলে এদেরকে পাকিস্তানে নেওয়া যাবে না। এই গাদ্দাররা এরা পাকিস্তানে যে গাদ্দারি করবে। তারা লাঠি মেরে ওই ট্রাক থেকে এই রাজাকার, এই আলবদর, এই জামাত, এদেরকে লাঠি মেরে ট্রাক থেকে বের করে দিয়েছিল। এদের পরিণতি এটাই হবে। তার কারণ বাঙালি জাতির যে শক্তি, সেই শক্তি নিহত বাঙালি হাজার হাজার বছরের সংস্কৃতির ভিতরে, সেই শক্তি নিহত বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সংগ্রাম করেছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে, তার ভিতরে ৭১-এ যে আমরা যুদ্ধ করেছি সেই শক্তি, এই শক্তি আনপ্রালাল, এই শক্তিকে পরাজিত করতে পারবে না। কারণ সেটা শুধু বাংলাদেশের বাস্তবতা নয়, সারা বৈশ্বিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই কথাটাই সত্য প্রমাণিত হয়। সুতরাং তারা লম্ফজম্প করছে তাদের ওই পরিণতিটা ভোগ করার জন্য। ওই ৭১-এ তারা যে পরিণতি ভোগ করেছিল সেটি করার জন্য আমাদের বাংলাদেশের মানুষ, আমরা তাদের সাথে এই ইস্যুতে জাতির পিতা বঙ্গবন্ধু ৭২ সংবিধান কোনো আপোষ নাই, কোনো আলোচনা। তারা পাকিস্তানি তাদের জন্য কিক মেরেছিল, লাঠি মেরেছিল। এই বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি মেরে কিক মেরে বাংলাদেশ থেকে তারা আইদার তারা নতি স্বীকার করবে, নতি স্বীকার করে এই বাংলাদেশে তারা থাকবে। আর তারা হলে তারা যদি পাকিস্তানে চলে যেতে চায় দে ক্যান গো, কারণ পাকিস্তানের এজেন্ডাই তারা বাস্তবায়ন করছে। জামাত এবং হেফাজত যে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে সেটা তো যুদ্ধবন্দীদের বিচারের সঙ্গে দেখা গেছে। এই জামাতিদের জন্য তারা পার্লামেন্টে প্রস্তাব নিয়েছে, জামাতিদের জন্য তারা শোক প্রস্তাব নিয়েছে, তারা জানাজা পড়েছে। তাতেই প্রমাণ হয় যে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য জামাত হেফাজত সবাই কাজ করছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। হারুন স্যার, শেষ কথা হবে আপনার। হারুন স্যার।
আমার শেষ কথা হলো এই যে মাননীয় প্রধানমন্ত্রীকে মনে করছেন যে নরম ধৈর্যশীল, এটা ঠিক, কিন্তু বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যে বিচার হবে এবং ৭১-এর মানবতা বিরোধী যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, সেই সব শীর্ষ যুদ্ধ অপরাধীদের বিচার হবে, বিচাররা কার্যকর হবে। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরীরও বিচার দেশে মানিতে হবে, কেউ কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারে না, কিন্তু হয়েছে। কার নেতৃত্ব হয়েছে? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় হয়েছে। কাজেই যেখানে ওনার স্ট্যান্ড নেওয়া প্রয়োজন সেখানে বঙ্গবন্ধুর মতো দৃঢ় স্ট্যান্ড তিনি নিবেন, এ নিয়ে সংশয় সন্দেহ নাই। কাজেই এই যারা আজকে এই ধরনের বক্তব্য তোলার দৃষ্টতা দেখাচ্ছে, আমি তো মনে করি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে কথা বলেছেন যে কার সাথে সমঝোতা, যে বাংলাদেশকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, বাংলাদেশের অস্তিত্বকে যারা স্বীকার করে না, তার সাথে কোনো সমঝোতা হতে পারে না। কাজেই এখানে সমঝোতা কোনো স্থান নাই। যারা বাংলাদেশকে স্বীকার করে, মুক্তিযুদ্ধ স্বীকার করে, বঙ্গবন্ধু জাতিপিতা স্বীকার করে, তাদের সাথে নানা বিষয়তে বৈঠক হতে পারে, কিন্তু মৌলিক বিষয় নিয়ে কোনো ধরনের সমঝোতা বাংলাদেশের মানুষ করবে না, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাও কোনোদিন করবে না। এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট, একথা নির্দ্বিধায় বলা যেতে পারে। এবং সেই আস্থা মাননীয় প্রধানমন্ত্রীর উপর সমগ্র জাতি রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। অনুষ্ঠানটি রাত ১টা ১০ মিনিটে পুনঃপ্রচারিত হয়, দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতে চাই। শুভরাত্রি।